কিছু কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে। ভবিষ্যতে যদি আনএবেটেড ভাবে এই প্রক্রিয়া চলতে থাকে, তাহলে হয়তো আমাদের দশাও লিবিয়া, সিরিয়া কিংবা ইরাকের মতো হতে পারে। চীন আর ওই নিজের টেরিটোরিয়াল ওয়াটারে ব্যাপৃত রাখছে না নিজেকে। তারা গোয়াদর সমুদ্র বন্দর পাকিস্তানে, বেলুচিস্তানে আপনার সংস্থাপন করেছে। হামন্টোটা, যেটি শ্রীলঙ্কার সমুদ্র বন্দর, সেটি তাদের দাবি নিয়েছে। এবং একইভাবে সামনে হয়তো মংলা বন্দর, সেটি তারা তাদের কবজায় নিতে পারে। বড় ক্যানভাসের একটা খেলা এবং জাতীয় আন্তর্জাতিক শক্তি নিশ্চয় এতে যুক্ত। ফলে জাতীয় গণ্ডির মধ্যে এটার বাধা নেই, বাধা পড়ে নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত থাকবে ঈদের ছুটিতে, বিষয়টি কি? বিষয় সেটি হচ্ছে, যেটি আশঙ্কার বিষয় সেটি হচ্ছে এই যে প্রচুর স্বয়ংক্রিয় অস্ত্র বেহাত হয়েছে। আপনার সেই গণভবনে সর্বাধুনিক অস্ত্রশস্ত্র যেগুলো নিরাপত্তা বিধানের প্রয়োজনে এসএসএফ ব্যবহার করেন, সেগুলো পর্যন্ত উদ্ধার করা যায়নি। প্রচুর অস্ত্র যেগুলো খোয়া গেছে, সেগুলো এখন কার কাছে কোন অবস্থায় আছে আমরা জানি না। অপারেশন ডেভিল হান্ট সেটি কার্যকর আছে, কিন্তু পরিপূর্ণভাবে নিশ্চিত করে এটা এনশিওর করা যায়নি যে অস্ত্রগুলো যা ব্যাহত হয়েছে সেগুলো উদ্ধার করা গেছে। তো ফলে যতক্ষণ পর্যন্ত না এটা গ্যারান্টিড ভাবে, প্রশ্নাতীত ভাবে নিশ্চিত করা যাবে যে বেহাত অস্ত্র আবার কাস্টডিতে ফিরে এসছে, কর্তৃপক্ষ রিকভার করতে সক্ষম হয়েছে, ততক্ষণ পর্যন্ত একটা আশঙ্কা বা ভয় থেকেই যাচ্ছে। সেই আশঙ্কা ভয় তো সবসময়ই থাকে। ধরেন আমি সবসময় দেখেছি ঈদের ছুটিতে যখন মানুষ বাড়িতে যায়, খালি বাসা বাড়ি ঘর পেয়ে, তখন চুরি ডাকাতি এগুলো বাড়ে। এটা সারা বছরই, মানে প্রত্যেক বছরই ঈদের সময় হয়। এবার কি আপনি ব্যতিক্রম? কিন্তু অন্যান্য বারের চাইতে এবারে আশঙ্কার জায়গাটা অনেক বেশি প্রবল, এই কারণে যে এত বিপুল পরিমাণ অস্ত্র আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে এইভাবে বিলীন হয়ে যায়নি। এখন এই অস্ত্রগুলো তো রাতারাতি এমন না যে দেশের বাইরে চলে গেছে বা বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়েছে। এই অস্ত্রগুলো কিন্তু যারা তস্কর শ্রেণীর মানুষ, তাদের হাতে রয়ে গেছে, এবং তারা যদি সুযোগ বুঝে এগুলো ব্যবহারে প্রবৃত্ত হন, এবং তখন কিন্তু আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কে যথেষ্ট পেরেশান হতে হবে, জেরবার হতে হবে, এবং আপনার অ্যামাউন্ট অফ রিস্ক অনেক বেশি বলে প্রতীয়মান হবে। এখন ধরেন যে অস্ত্রগুলি লুট হয়েছে, অভিযোগ রয়েছে এরকম এটা মেটিকুলাসলি প্ল্যানের অংশ। যদি তাই হয়ে থাকে, সেক্ষেত্রে ধরেন অস্ত্র যাদের হাতে রয়েছে, তারা কি চুরি ডাকাতি লুটপাট করার জন্য এগুলো প্ল্যান রয়েতে নিয়েছে, নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? দেখুন, আপনার বেশ কিছুদিন ধরেই তো আমরা আপনার গৃহযুদ্ধ এরকম একটা আশঙ্কার মধ্যে আছি। দায়িত্বশীল ব্যক্তি যারা, তাদের পক্ষ থেকেই এরকমের শঙ্কা ব্যক্ত করা হচ্ছে। এখন এক হাতে তো তালি বাজে না। এখন সেই সূত্র ধরে যদি এই অপরচুন মোমেন্ট কেউ কাজে লাগিয়ে বসতে চায়, তাহলে তো সাবধানের মান নেই। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আর সবসময় অপরচুন মোমেন্টের কথা মানুষ চিন্তা করে। এই জন্যে যে আপনার যখন লোক সংখ্যা চলাচল, যানবাহন চলাচল কম থাকে, তখন আপনার ক্যাজুয়ালিটির পরিমাণও কমে আসে। সেই রকমের বিবেচনা বোধ থেকে এক ধরনের কমপ্লেসেন্সি হয়তো কাজ করতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কর্তৃপক্ষের মনে। ফলে এইটার সুযোগ নিয়ে আপনার কেউ যদি কোন রকমের পরিকল্পনা বাস্তবায়নে আগুয়ান হয় এবং তার ফলে এটা ফ্লেয়ার আপ করে, তখন আপনি এটা সামাল দেবেন কি করে? জি,
আপনি বলছিলেন যে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ, আমরা খুব এই কথাটি শুনছি, এমনকি বাংলাদেশে গৃহযুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মামলাও হয়েছে। এখন গৃহযুদ্ধের কথা বললো কারা আর মামলা হলো কাদের বিরুদ্ধে? মানে ব্যাপারটা একটু হাস্যকর হয়ে গেল না? দেখুন, কেউ কেউ হয়তো বলবেন উল্টা বুঝলি রাম, কিন্তু বিষয়টা তো আসলে দই টানাটানির একটা খেলা। কে কিভাবে আপনার মার্কেটিং করতে পারে, প্যাকেজিং করতে পারে এবং সেটি ব্যবহার করতে পারে, এই বিষয়টায় আপনার সিদ্ধহস্ত যারা দীর্ঘদিন ধরে প্রচারণার কাজে লিপ্ত তারা হাত পাকিয়ে ফেলেছেন ইতিমধ্যে। আর যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতাচ্যুত হয়েছেন, তারা তো একটা ভিন্ন ধরনের আত্মতুষ্টির মধ্যে ছিলেন এবং ভিন্ন রকমের কমপ্লেসেন্সির মধ্যে থাকবার কারণে তাদের এইসব বিষয়ে ন্যূনতম যেটা প্রস্তুতি বলে সেটা আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। জি, দেখেন অনেক সময় আমরা অনেক স্পেকুলেশনের কথা বলি, স্পেকুলেশন এবং ইনফরমেশন দুটোর মধ্যে পার্থক্য আছে। তো প্রধান উপদেষ্টা চায়না যাওয়ার আগে স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে প্রতিপক্ষ গুজবকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। গুজব কোথা থেকে আসে? দেখুন, আপনি যখন এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেন যে আপনার নানান রকমের ঘেরটোপ কাজ করছে, তো ফলে তখন গুজব তার ডালপালা বিস্তৃত করে, মেলে ধরে এবং আপনার এটা ওয়াইল্ড ফায়ারের মতো। সেই সময় ডিফারেন্সিয়েট করা মুশকিল হয়ে যায় কতটুকু এলিমেন্ট অফ ট্রুথ এর মধ্যে আছে আর কতটুকু নেই। কিন্তু মানুষ বিশ্বাস করা শুরু করে, কারণ আপনি বিষয়গুলোকে যদি আমলে না নেন, সেট অ্যাসাইড করে ফেলেন, ব্রাশ অ্যাসাইড করে ফেলেন, তখন আপনার মানুষ সিরিয়াসলি আর সেই বিষয়গুলো গ্রহণ করে না। আধুনিক নানান রকমের পদ্ধতি আছে, ফ্যাক্ট চেক থেকে শুরু করে রিউমার স্ক্যানার পর্যন্ত যা কিছুই আপনি করেন, কিন্তু তারপরেও সেসব দিয়েই ওই কাণ্ডগুলো ঘটে। এটা অনেকটা নারী পাচারকারী দলগুলোর মতো। তারা এত মিষ্টি মিষ্টি করে কনভিন্স করতে সক্ষম হয় যে কিছু কিছু নারী তারা ভালনারেবল অবস্থায় এই মিষ্টি কথায় তুষ্ট হয়ে দেখা গেল সীমান্ত অতিক্রম করে চলে গেলেন, পরে দে ফাইন্ড দেমসেলস যে তারা কণিকালয়ের ল্যান্ড করেছেন। তো এই ধরনের ট্রেল, এই ধরনের সাগা তো আমরা দীর্ঘদিন ধরে দেখে শুনে অভ্যস্ত। তো সেই জন্যে যারা গুজব রচনা করেন তারা যথেষ্ট স্কিলফুল, এবং সেটা যদি একটা পলিসি হিসেবে তারা করে থাকেন তাহলে সেটাকে আপনি ঠেকাবেন কি করে? যেমন আমাদের প্রতিবেশী রাজ্য ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে ডিসইনফরমেশন, ডিসেমিনেশন ঘটছে বলে আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এবং সেটি আমরা অভিযোগ করছি, কিন্তু কোন অবস্থায় তো আসলে তার যে সূত্র বা তার যে উৎস সেটি তো বন্ধ করতে পারছি না। আমি একজন সাংবাদিক হিসেবে এটাই বুঝি, যখন আপনার তথ্যের অবাধ প্রবাহ বিঘ্নিত হয়, যখন গণমাধ্যমের স্বাধীনতা থাকে না, মানুষের কণ্ঠস্বর রুদ্ধ থাকে, তখন গুজব বেশি ডালপালা গজায়। তো বাংলাদেশে আমি জানি যে এখন এই মুহূর্তে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই এবং সামগ্রিকভাবে মানুষের মত প্রকাশেরও স্বাধীনতা আসলে নাই। তো সেই দিক থেকে গুজব তো সরকারের জন্য এক ধরনের বিঘ্ন পরিবেশ তৈরি করছে। তাহলে তারা গণমাধ্যমের স্বাধীনতা কণ্ঠ রোধ করছে কেন? দেখুন, আপনার পায়াসুইশ এক জিনিস আর বাস্তবতা ভিন্ন জিনিস। এখানে এক ধরনের সেলফ সেন্সরশিপ কাজ করছে। আপনার অধিকাংশ যে মিডিয়া হাউস গুলো আছে তাদের মালিকানা যাদের হাতে, তারা বিগত সরকারের লোকজন। তো ফলে মনস্তাত্ত্বিক ভাবে তারা এমনি কাম। তারপর এক ধরনের রাতারাতি ডিফেন্সিভ মেকানিজম হিসেবে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়, জাতীয়তাবাদী ঘরানার মানুষজনকে নিয়ে এসে এসব হাউস পরিচালনার দায়িত্ব দিয়ে দিয়েছেন, এবং তারা তাদের মতো করে এক ধরনের যেই অবস্থায় তারা ছিলেন গত 15-16 বছরে, তার যে ন্যারেটিভ আছে সেইটি সেট অ্যাসাইড করে ভিন্নতর ন্যারেটিভ হাজির করবার চেষ্টা করছেন, এবং এই যে দুই ধরনের ন্যারেটিভের যাতা করলে পরে আসলে একটা হায়াটাস তৈরি হয়েছে, এবং এই হায়াটাসের কারণে আজকে এই দশা। বাংলাদেশ পরিস্থিতি কি আর বাংলাদেশের হাতে আছে?
আপনি যে অ্যাসারশনটা তুলে ধরেছেন তার সঙ্গে আমি অনেকাংশে একমত। এই কারণে এটা বড় ক্যানভাসের একটা খেলা এবং জাতীয় আন্তর্জাতিক শক্তি নিশ্চয় এতে যুক্ত। তো ফলে জাতীয় গণ্ডির মধ্যে এটার বাধা নেই, বাধা পড়ে নেই। ফলে আমিও সেটাই বুঝতে পারছি যে এটি আসলে বাংলাদেশ কিংবা বাংলাদেশের মানুষের মানে তাদের হাতে কতখানি, যদিও মানে সবকিছু আবার মানুষের উপরে নির্ভর করে। মানুষ যখন ঘুরে দাঁড়ায় তখন পরিস্থিতি নিঃসন্দেহে বদলে যায়। মানুষের সচেতনতা সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে সেটি যদি একটু আপনি আমাদেরকে বোঝাতেন যে ধরেন পরিস্থিতিটি এরকম, আমরা জানি যে আমাদের অঞ্চলে দক্ষিণাঞ্চলে ভারত এবং চায়না দুটি সুপার পাওয়ার, তারা একজন আরেকজনকে টক্কর দেয়, রাইট? তো সেই ক্ষেত্রে আমি যতটুকু বুঝি তাতে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তিনি চায়না এবং ভারতের সঙ্গে একটা ভারসাম্যপূর্ণ মানে সম্পর্ক রেখে তিনি দেশ পরিচালনা করেছেন, আমি যতখানি বুঝি। ভুল হলে আপনি আমাকে ধরিয়ে দিয়েন। কারণ যদি বিবেচনা করি যে বাংলাদেশের উন্নয়ন যে কর্মকাণ্ডগুলো হয়েছে এর বেশিরভাগই হয়েছে চায়নার অর্থায়নে কিংবা চায়নার কারিগরি বা সামর্থ্য দিয়ে, রাইট? বাংলাদেশের যে সমরাস্ত্র এগুলি সব চাইনিজ। এমনকি যেটি নিয়ে এখন এই মুহূর্তে সংকট, যে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর পেকুয়াতে যে গভীর সমুদ্র বন্দর, সেইটা নিয়ে যে সংকট, সেখানে আমাদের দুটি সাবমেরিন রয়েছে চায়না থেকে কেনা। আমাদের যেই যত সমরাস্ত্র সব মানে বলা যায় এটা 72% আমাদের চাইনিজ। আমাদের সমরাস্ত্রের 72% আমরা কিনেছি চায়না থেকে। আমাদের যে গভীর সমুদ্র বন্দর, আমি এটি বারবার করে বলছি কারণ এটি নিয়ে সংকট মনে হয় তীব্র এই মুহূর্তে, যেটিতে আমাদের যেটি আপনার কি মনে হয় এই গভীর সমুদ্র বন্দর এবং আরো যেই চায়নার সঙ্গে যেই বাংলাদেশের সম্পর্ক, সেইখানে ভারতের যেই সম্পর্ক কিংবা তাদের যে অবজারভেশন সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের প্রভাব ছাড়া বাংলাদেশে বড় কোনো ঘটনা ঘটার সুযোগ কতখানি থাকে? দেখুন, যেহেতু চারদিকে ভারত, সামান্য একটু ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড বর্ডার উইথ মিয়ানমার, এখন যেটা আরাকান আর্মির দখলে, সেই অংশটুকু ছাড়া পুরোটাই তো ভারত। তো ফলে আপনার যেদিকে তাকাবেন সেদিকেই যেহেতু ভারত, সেই জন্য ভারত ম্যাটার করে। আর ভারত আপনি জানেন যে দীর্ঘদিন ধরে তারা এই যে বর্ডার, যেটা পোরাস বর্ডার বলে পরিচিত, তাকে ইমপ্যানিট্রেবল এক ধরনের বর্ডার ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসতে চাচ্ছেন এবং এই জন্য তারা ইসরায়েলের মডেলটা ফলো করছেন। আপনার কাঁটাতারের বেড়া থেকে শুরু করে ওয়াচ টাওয়ার থেকে শুরু করে দিবারাত্র একই মাত্রার ভিজিল, সেটা তারা এনশিওর করতে সক্ষম হচ্ছেন। আবার ইসরায়েলের এই সহায়তায় আপনার নাইট ভিশন, গুগল এবং গ্যাজেট সেগুলো প্রযুক্ত হওয়াতে এখন এই যে রাত আর দিনের মধ্যে পার্থক্য কিন্তু কেটে গেছে। তো ফলে এই যে অবস্থাটা, সেটি আপনাকে তো হিসাবে নিতেই হবে। আপনার নোম্যান্স ল্যান্ড নিয়ে নানান রকমের জটিলতা আছে, তারপর অপদখলীয় ভূমি আছে, এইসব ইস্যুগুলো তো রিজলভ হয়ে যায়নি। তো ফলে আমরা কিন্তু এক ধরনের ভালনারেবল অবস্থায় আছি, এটা স্বীকার করতেই হবে। এখন স্যার আমি যদি দেখি যে চায়নার সঙ্গে আমাদের যে সম্পর্কটি শেখ হাসিনার আমলে ছিল এবং যেখান থেকে সন্দেহটি মানে আমেরিকা এবং ভারতের জন্য যেখানে সন্দেহটি তৈরি হয়েছে, সেটার দিকে যদি একটু নজর দিই তাহলে আমরা দেখবো যে এই গভীর সমুদ্র বন্দর যেটি পেকুয়াতে আমাদের আছে, এটি একটা বড় সন্দেহের কারণ বাংলাদেশের জন্য। এবং বাংলাদেশের জন্য অনেকেই বলছেন এটি একটা ঝুঁকি, তো রাজনৈতিক ঝুঁকি, আঞ্চলিক ঝুঁকি তৈরি করেছে। কারণটি কি? কারণটি হচ্ছে যে যে গভীর সমুদ্র বন্দর ধরেন আমাদের যা দরকার, চায়না তার, যেহেতু চায়না এটি নির্মাণ করেছে, এই গভীর সমুদ্র বন্দরটি যেহেতু চায়না নির্মাণ করেছে, সেই ক্ষেত্রে চায়না অতিরিক্ত অনেক কিছু তার পরিকল্পনার মধ্যে রেখেছে। যেমন আমাদের সাবমেরিন আছে 2টা, কিন্তু সেখানে সাবমেরিন রাখার ব্যবস্থা আছে 6টা, রাইট? কেন? আমাদের কোনো ডিস্ট্রয়ার নাই, কিন্তু সেখানে ডিস্ট্রয়ার রাখার ব্যবস্থা আছে 8টা। কেন? এই যে প্রশ্নগুলি, এইগুলোর উত্তর কি ধরেন যখন এই বন্দরটি বানানোর পরিকল্পনা করা হয়, যে ব্লুপ্রিন্ট, সেখানে কি এই পরিকল্পনাগুলো ছিল নাকি এটি
চায়না বিনা অনুমতিতে তারা সংযুক্ত করেছে। আমরা কি সেই ব্যাপারে স্পষ্ট কিছু জানি? ধন্যবাদ। দেখুন, আসলে এটা সাবমেরিন বেস বলতে পারেন, খুবই সমুদ্র বন্দর নয়। এক, দ্বিতীয়ত গোড়া থেকেই ভারতের একটা আপত্তি ছিল। আমি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সোহরাওয়ার্দী মহোদয়ের নেতৃত্বে একটি সামরিক ডেলিগেশনের সঙ্গে ওআরএফ এর একটি কনফারেন্স অ্যাটেন্ড করবার জন্য দিল্লি গিয়েছিলাম। তখন নতুন মাত্র এই প্রকিউরমেন্টের কাজগুলো চলছিল, সাবমেরিন প্রকিউরমেন্টের, এবং সেটা নিয়ে তীব্র আপনার আপত্তি উত্থাপিত হতে দেখেছি ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং সেটি তারা নানান কারণে এই রেড ফ্ল্যাগ রেজ করেছিলেন, লাল কার্ড দেখাচ্ছিলেন। এর একটি কারণ হচ্ছে যে চীনারা আপনার ম্যানিং করছে ক্রু হিসেবে এই সাবমেরিন দুটি, এবং আফটারঅল বঙ্গোপসাগরে এই ব্যালেন্স অফ পাওয়ারটা টু সাম এক্সটেন্ট পাল্টে গেল এই সাবমেরিন উপস্থিতির কারণে। আর আমাদের নৌ যে সীমান্ত সুন্দরবনে, তার ঠিক বরাবরই আপনার সোয়াচ অফ নো গ্রাউন্ড অর্থাৎ গভীর সমুদ্র খাত অবস্থিত, যেটি সেই পক প্রণালী পর্যন্ত চলে গেছে। তো ফলে তার সঙ্গে আবার যুক্ত সেই ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লেস্টে পর্যন্ত বিস্তৃত যে গভীর সমুদ্র খাত। তো সুতরাং এখানে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স সে কারণে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেটি আপনাকে হিসাবে নিতেই হবে। আর এখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ব্লু ওয়াটার নেভি ইতিমধ্যে গঠন করে বসেছে, তাদের এই নৌবহরে আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার পর্যন্ত যুক্ত হয়েছে। সুতরাং এখানে এই বে অফ বেঙ্গল এই বেসিনে মিয়ানমার যেহেতু ঐতিহাসিকভাবে চীনের ক্লায়েন্ট স্টেট, এবং কোকো আইল্যান্ডে চীন ইতিমধ্যে তাদের নেভাল বেস তৈরি করেছে, আবার অন্যদিকে আন্দামান নিকোবর এই দ্বীপপুঞ্জ দুটো কেন্দ্র শাসিত ভারতের অংশ, এবং সেই কারণে মালাক্কা যে প্রণালী, তার ভিসিনিটি খুব দূরে নয় এবং এর গুরুত্ব অপরিসীম। সব মিলিয়ে একটা টান টান শ্বাস রব রয়ে গেছে। আর একটু দক্ষিণে আপনার ডিয়াগো গার্সিয়া যে দ্বীপপুঞ্জ, যেটা লম্বা সময় ধরে লিজ নিয়ে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের কাছ থেকে, এবং সেখানে তাদের নৌ ঘাঁটি আছে। তো ফলে এই ভারত মহাসাগর অঞ্চল আপনার তার যে গুরুত্ব এবং এখানে যে শক্তির ভারসাম্য, সেটা অনেকাংশে নতুন সমীকরণ গ্রহণ করেছে 1971 সাল থেকে। 1971 বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট, ঠিক তেমনি ভারত মহাসাগরের জন্য 1971-এ আপনার ব্রিটিশ নৌবহর শেষবারের মতো এখানে টহল দিয়েছে এবং চিরতরে এই অঞ্চল থেকে ইভ্যাকুয়েট করে চলে গেছে। সেই শূন্যস্থান পূরণ করতে গিয়ে এসছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন ঘোষণা দেওয়া হলো নিক্সন প্রশাসনের পক্ষ থেকে যে সপ্তম নৌবহর আসছে, সেই সময় আমরা ঘোষণাটি পেলাম তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে যে রাশিয়ান নৌবহরও তার পশ্চাৎ ধাবন করবে। এবং এই যে বোন অফ কন্টেনশনে রূপান্তরিত হলো পুরো এলাকাটি, সেই লেগেসি কিন্তু একেবারে উবে গেছে, সেটা মনে করার কোনো কারণ নেই। এবং এই ভারত মহাসাগর রিমের সেই স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ আফ্রিকার ওই আপনার হর্ন অংশে, সেখানে জিবুতিতে চীনারা প্রথমবারের মতো নিজের দেশের বাইরে তারা সামরিক ঘাঁটি স্থাপন করেছে। ফলে চায়না তার মতো করে এক্সপান্ড করার প্রক্রিয়ায় আছে, এবং এই ধরনের প্রেজেন্স তাদের ইম্পর্টেন্স, তাদের আপনার গুরুত্ব অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। তো ফলে চীন আর ওই নিজের টেরিটোরিয়াল ওয়াটারে ব্যাপৃত রাখছে না নিজেকে। তারা গোয়াদার সমুদ্র বন্দর পাকিস্তানে, বেলুচিস্তানে আপনার সংস্থাপন করেছে। হাম্বনটোটা যেটি শ্রীলঙ্কার সমুদ্র বন্দর, সেটি তাদের দাবি নিয়েছে, এবং একইভাবে সামনে হয়তো মংলা বন্দর, সেটি তারা তাদের কবজায় নিতে পারে। ফলে সব মিলিয়ে এই যে পুরো তটরেখা, আপনার মৌসুমী বায়ুর যে চলাচল,
দীর্ঘদিন ধরে এই অঞ্চলে, সেই এলাকাগুলো তে তাদের প্রভাব হয়তো বাড়ছে এবং বাড়বে, এবং সেটি এই এলাকার রিজিওনাল পাওয়ার ভারতের জন্য যেমন আপনার একটা চিন্তার বিষয়, তেমনি ভাবে দক্ষিণে যে আনজুস আপনার সামরিক জোটের সদস্য রাষ্ট্র আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো, তারাও কিন্তু চিন্তায় থাকবে, চিন্তার ভাঁজ তাদের কপালে দেখা দেবে, সেটাই স্বাভাবিক। শেখ হাসিনা ভারতের তাবেদার, ভারতের পুতুল। হ্যাঁ, তা আমি তো সব যখন তথ্য উপাত্ত নিয়ে বসি, তা তো দেখি না যে শেখ হাসিনা যে ভারতকে খুব বেশি কিছু দিয়েছে, এমন তো কিছু দেখি না, বরং আমরা দেখি চায়নার সঙ্গে তার সম্পর্ক বেশি ছিল। দেখুন, এই যে ভারতের সঙ্গে অনেক কিছু দেয়া হয়েছে, সেটা কিন্তু তার নিজেরই ভাষ্য। আপনি যদি অনুসন্ধান করেন তাহলে এমন ধরনের কনফেশনই দেখতে পাবেন। আর চীনের সঙ্গে যে লেনদেন, সেটি সামরিক। এখানে একটু আমি সরি একটু ইন্টারাপ্ট করি। শেখ হাসিনা বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি তা তারা কোনো ঋণ শোধ করতে পারবে না, তাই তো? এটি উনি উনি মিন করেছেন কোনটি? যে ভারতের 7 সিস্টার্স অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে ধরেন অনুপ চেটিয়া বন্দী ছিল, তাকে ফেরত দেয়া, তার অস্ত্রের চালান বন্ধ করা, 10 ট্রাক অস্ত্রের কথা আপনার মনে আছে, উনি এইগুলি মনে হয় মিন করেছেন। দেয়া অর্থে যে উনি উগ্রবাদকে বাংলাদেশের ভূমি ব্যবহার করার সুযোগ দেননি, এটি মিন করেছেন। আমার রাইট? দেখুন, শুধু তাই নয়, ধরুন পুরো বৃহত্তর সিলেট সীমান্ত জুড়ে আপনার টিএনভি, ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স, কিংবা আপনার উলফা, তারা তাদের যে আপনার স্যাংচুয়ারি গুলো ছিল, সেগুলো কিন্তু আপনার শেখ হাসিনা নিবিন্দাবাদ করে দিয়েছিলেন। ফলে এবং যে গোপন জায়গাগুলোতে তারা অস্ত্র লুকিয়ে রেখেছিল, সেগুলো উন্মোচিত হয়ে গেছিল। ফলে তাদের পক্ষে অপারেট করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়, এবং এইরকম যে পরিস্থিতিটা, সেটি ভারতকে স্বস্তি প্রদান করেছিল। গুড নেইবারের লক্ষণ বটে, কিন্তু আপনার রাষ্ট্র নীতি এবং আপনার সমরনীতি সেটা তো ভিন্ন জিনিস। আপনার পাবলিক কনজাম্পশনের জন্য খুব সুন্দর শুনতে, কিন্তু বাস্তবে আপনার সেট এ থিফ টু ক্যাচ এ থিফ পলিসি যেটা, সেইটি সঙ্গে এটি সহায়ক নয়। ওকে, তাহলে যদি সেট এ থিফ ক্যাচ এ থিফ যদি আমরা বলি, তাহলে ভারত তো আমাদের সঙ্গে এটাই করে, সেট এ থিফ ক্যাচ এ থিফ, মানে সাপ হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে। এখন ধরুন এটি আরো পরিষ্কার স্পষ্ট হয়ে দাঁড়ায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে দীর্ঘদিন ধরে ইনসার্জেন্সি চলছিল, এবং এই যে চাকমারা যারা সীমান্ত অতিক্রম করে ভারতে অবস্থান নিয়ে তারা শান্তি বাহিনী গড়ে তুলেছিলেন, এই শান্তি বাহিনীর সঙ্গে বা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে যে পিস অ্যাকর্ডটা আমরা স্বাক্ষর করলাম, তারপর থেকে কিন্তু মাত্রাটা ভিন্ন রকম হয়ে গেল। রশিদ খিসার নেতৃত্বে ইউপিডিএফ তারা কিন্তু বুঝ মানল না, এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা দেখলাম নাথাম বমের নেতৃত্বে কেএনএফ, তারা কুকি চীন, তারা কিন্তু তাদের মতো করে সশস্ত্র হলো। সব মিলিয়ে হয়তো রকম ফেল ঘটেছে, কিন্তু স্থায়ী শান্তি লাভের যে ব্যাপারটি, ব্রেক থ্রুটি, সেটি কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি টিল টু ডেট। এখন স্যার, এই যে ধরেন গভীর সমুদ্র বন্দর যেটি আমরা একটু যেটা নিয়ে আলাপ করলাম, এটা কি মানে ধরেন এরকম একটা বন্দর আমাদের আসলে কতখানি দরকার ছিল? 1 নাম্বার। 2 নাম্বার, এটি কি শেখ হাসিনার গলার ফাঁস? দেখুন, বিষয়টা এত সীমায়িত করে একবার চেষ্টাটা সঠিক বলে আমি মনে করি না। আপনার বে অফ বেঙ্গলের ইম্পর্টেন্স দিন দিন বাড়ছে। আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা আমলে এবং পরবর্তীতেও বে অফ বেঙ্গল কনফারেন্স একাধিকবার আমাদের বাংলাদেশে কনভিন্ড হতে আমরা দেখেছি, এবং আপনার এই বে অফ বেঙ্গলে আপনারা জানেন যে কোকো আইল্যান্ডে চীনেরা ঘাঁটি সংস্থাপন করেছে, আপনার বিশাখাপট্টমে আপনার ভারতের নৌ ঘাঁটি আছে, এবং তারা আপনার যে বালাসোর যে কোস্টলাইন, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে তাদের লং রেঞ্জ মিসাইল টেস্টিং গ্রাউন্ড হিসেবে তারা ব্যবহার করছে। নিরাপদ বোধ করেই তারা পশ্চিম উপকূলে সেটি করছেন না, কারণ বৈরী পাকিস্তানের অবস্থান আছে সেখানে। এই জায়গাটা তারা নিরাপদ বোধ করেছেন, সেই কারণেই তারা এটি মেনটেন করেছেন। এখন বাংলাদেশ যেহেতু আগের মতো আর
ভারত পছন্দ দেশ নয়, সেই কারণে এখানে আপনার বৈরী মনোভাব আগের চেয়ে অনেক প্রবল। ফলে এটাকে আর সেফ হ্যাভেন বা নিরাপদ এলাকা মনে করার সুযোগ নেই। তো ফলে ভারতের যে সামরিক কৌশলগত যে আপনার গ্যারান্টিড একটা ট্রাঙ্কুল স্পেস ছিল, সেটি এখন আর নিশ্চিত করে আছে বলে বলা যাবে না। স্যার, এখন যেটি নিয়ে বে অফ বেঙ্গলে যেটি নিয়ে আমি বলবো গন্ডগোল, দর কষাকষি, কিংবা ধরেন আধিপত্য বিস্তারের চেষ্টা, যে নামই আমরা ডাকি না কেন, এটি স্যার এই 1 বছর 2 বছর 30 বছর 50 বছর 100 বছরের ব্যাপার নয়, এটি সেই ব্রিটিশ আমলের ব্যাপার। ইফ আই এম নট রং, ব্রিটিশরাই এটা চিহ্নিত করে গেছে, ঠিক কিনা স্যার? দেখুন, ওই যে আমি বললাম 1971-এ আপনার শেষ দখলের যে ব্যাপারটা আমরা দেখেছি, আপনার এই ব্রিটিশ নৌবহরের প্রত্যাহার হয়ে যাওয়া, ডিয়াগো গার্সিয়াতে মার্কিন ঘাঁটি সংস্থাপন, এবং আপনার এই অঞ্চলের দেশগুলোকে স্বাধীনতা গ্রহণে বাধ্য করা হয়েছে, যেমন মালয়েশিয়া, যেমন ব্রুনাই দারুস-সালাম। ব্রুনাই দারুস-সালামের এই বলকিয়া ডাইনেস্টির রাজা, বর্তমান যিনি হাসান আল বলকিয়ার পিতা, তিনি চেয়েছিলেন কায়মান বাক্যে ব্রিটিশরা যাতে এই এলাকায় থেকে যায় এবং তাদের ওভারলর্ড হিসেবে বিরাজমান থাকে। এবং তারা ইমপ্রেস স্থাপন করার জন্য ব্রুনাইতে চার্চিলের ভাস্কর্য পর্যন্ত সংস্থাপন করেছিলেন। তৎসত্ত্বেও ব্রিটিশরা কিন্তু যখন সিদ্ধান্ত নিয়েছে তারা চলে যাবে, খরচ বাঁচাবে, তারা এখানে অবস্থান করেনি। এবং আপনার মালয়েশিয়ার সংবিধান প্রণয়নে তাদের একটা বড় ভূমিকা আছে। সব মিলিয়ে আপনার এই অঞ্চলে ব্রিটিশদের প্রতিস্থাপন করেছে, তাদের স্থলে এখানে স্থান করে নিয়েছে আমেরিকানরা, এবং আমেরিকান প্রেজেন্স সামনে হয়তো আরো বাড়বে। তার লক্ষণ হিসেবে আমরা পিটার মোদিকে দেখলাম, মার্কিন ডেমোক্রেট দলীয় সিনেটর, তিনি কিন্তু আমাদের এখানে মাননীয় সেনাপ্রধান, মাননীয় নৌবাহিনী প্রধান, মাননীয় বিমান বাহিনী প্রধান এবং আমাদের ডিজিএফআই মহোদয়ের সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হয়েছেন, এবং আপনার তার এই অল্প সময়ের অবস্থান ঢাকায় যথেষ্ট বিজি স্কেডিউলের মধ্য দিয়ে গেছে। এবং এরপর আপনি দেখবেন যে আপনার 3 স্টার জেনারেল একজন মার্কিন মানে কমের, তিনি এসে এখানে হাজির হয়েছিলেন দিন দুয়েকের সফরে। এবং আপনার যেই আলোচনাটা শুরু হয়েছে যে মার্কিন সমর উপকরণ বাংলাদেশ ক্রয় করবে কিনা বা মার্কিনরা তার বিপণন ঘটাবে কিনা, সেইটা এখন একটা রিয়ালিটি, এতে কোনো সন্দেহ নেই। কেন আমাদের কাছে আমেরিকা অস্ত্র বিক্রি করতে চায় স্যার? এখন তারা দীর্ঘদিন ধরে দুটি সামরিক চুক্তি আমাদের সঙ্গে স্বাক্ষর করার জন্য পারসুয়েট করছে, একটি আকসা আর একটি হচ্ছে জেসমিয়া। এবং হাসিনা সরকার ক্রমাগত কোল্ড শোল্ডার দেখিয়েছেন, পৃষ্ঠ প্রদর্শন করেছেন, কিন্তু তারা হাল ছাড়েনি। নতুন করে এই সরকারের আমলে আবারও সেই ইস্যুগুলো ফোরফ্রন্টে নিয়ে এসছে। এখন আমরা বিভিন্ন খবরে দেখছি যে রোহিঙ্গারা অস্ত্র সহ প্রশিক্ষণ নিচ্ছে, গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে আপনি শুরুতেই যে আলোচনাটি করছিলেন যে অনেকের কাছে অনেক অস্ত্রশস্ত্র, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আছে এবং আমেরিকা আরো অস্ত্র দিতে চায়। মানে সামগ্রিকভাবে বাংলাদেশ কি একটা বলির পাঠা হতে যাচ্ছে কিনা? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহী আমাদের নিয়মিত বাহিনীকে অস্ত্র দেওয়ার জন্য। তারা কিন্তু এই যে যারা আউটল, যারা ক্ল্যান্ডস্টাইন অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়ার চিন্তা করছেন, তাদের কাছে অস্ত্র বিপণন করার চিন্তা থেকে কিন্তু তারা এই আলোচনাগুলো করছেন না। এখন এট লার্জ যে অস্ত্রগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে অস্ত্র মানে যুদ্ধক্ষেত্র যেখানে দেখি, ধরেন সিরিয়া, লিবিয়া, ইরাক, হ্যাঁ, তারা তো দেখি যে যারা নিয়মিত বাহিনী তারাও আমেরিকার অস্ত্র ব্যবহার করে, আবার যারা আউটল তারাও আমেরিকার অস্ত্র ব্যবহার করে। এক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীরা, সব দেশের অস্ত্র ব্যবসায়ীরাই খুব সক্রিয় থাকে। দেখুন, লিবিয়া কিংবা সিরিয়া কিংবা ইরাকের সঙ্গে আমাদের তুলনা চলে না। সেগুলো রীতিমতো প্রায় ধ্বংসপ্রাপ্ত এলাকায় পরিণত হয়েছে। ইসরায়েল একটা বড় ফ্যাক্টর মিডল ইস্টে।
ইনভিনসিবল একটি শক্তি, এবং সবচাইতে আপনার যেটি বলবো স্ট্র্যাটেজিক ডেপথ না থাকা সত্ত্বেও যথেষ্ট শক্তিশালী একটি রাষ্ট্র। এবং এই যে শক্ত ভিত্তি, তার একটা কারণ হচ্ছে ইসরায়েল ইজ দ্য অনলি ডেমোক্রেসি ইন দ্য মিডল ইস্ট। তো ফলে আপনার গণতন্ত্র মজবুত থাকবার কারণে সেখানে সেটি তারা বিপণন করছেন, এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য মার্কিন অস্ত্র শস্ত্র গোলা বারুদ তারা কিন্তু সস্তায় এবং নানান রকমের সহায়তা কিন্তু তারা পাচ্ছেন পশ্চিম ইউরোপ থেকেও। ফলে দে আর ইন এ বেটার অফ পজিশন। আমাদের এখানটায় বিষয়টা কিন্তু সেরকম নয়। এখন পর্যন্ত আমরা ফুল স্কেল আপনার গৃহযুদ্ধ এফেক্টেড অঞ্চল বলে স্বীকৃত হয়নি। হয়তো কিছু কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে, ভবিষ্যতে যদি আনএবেটেড ভাবে এই প্রক্রিয়া চলতে থাকে তাহলে হয়তো আমাদের দশাও লিবিয়া, সিরিয়া কিংবা ইরাকের মতো হতে পারে। সেটাই তো ভয়ের কথা। এখন ধরেন ডক্টর ইউনূস তিনি চায়না সফরে গেছেন, একটি চুক্তি এবং 6টি সমঝোতা স্মারকের কথা বলা হচ্ছে, এগুলো কি বিষয় নিয়ে স্যার? নানান বিষয় নিয়ে, শিক্ষা, সংস্কৃতি, তারপরে নানান রকমের আপনার জল ব্যবস্থাপনা থেকে শুরু করে আপনার তথ্য প্রযুক্তি থেকে শুরু করে নানান ক্ষেত্রে কোঅপারেশন কোলাবোরেশনের দৃষ্টিকোণ থেকে এই চুক্তিগুলো কিংবা এমওইউ গুলো স্বাক্ষরিত হয়েছে। তো ফলে ধরেন 2.1 বিলিয়ন, এই যে বিপুল পরিমাণ অর্থ চীনারা প্রতিশ্রুতি দিয়েছে আমাদের এখানে ইনভেস্ট করতে চায় তারা, তার জন্য তো নানান রকমের ক্ষেত্র প্রয়োজন হবে, আধার প্রয়োজন হবে। সেই নিরিখেই এই চুক্তিগুলো সম্পাদিত হয়েছে বলে মনে করা হচ্ছে। সেগুলো কি ধরেন যে আঞ্চলিক যে সংকট আমরা দেখছি, সেই আঞ্চলিক সংকটে এটি কি আগুনে ঘি ঢালবে না আগুনে পানি ঢালবে? দেখুন, এটা তো সরল অঙ্ক নয়, ইদার অর। বিষয়টা হচ্ছে নানান স্পর্শকাতরতা আছে। আমরা যত বেশি পরিমাণে চীনের দিকে ঝুঁকে পড়বো তত বেশি পরিমাণে ভারত এবং যুক্তরাষ্ট্র থেকে বিচ্যুত হব বা সরে আসবো। সেইটি আমরা অ্যাফোর্ড করতে পারি কিনা সেটাও কিন্তু একবার চিন্তা করা দরকার। কারণ চীন উদীয়মান শক্তি, ভারতও উদীয়মান শক্তি। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ, চীন দূর প্রতিবেশী দেশ। আবার এর পাশাপাশি পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু ম্যাটার করে। এই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অবস্থান আটলান্টিকের ওই পারে, এটা না ভাবার চাইতে আরো কাছে ভাবাটা বেটার অফ একটা পজিশন। এই জন্য যে দিয়াগো গার্সিয়া খুব বেশি দূরে নয়, ভারত মহাসাগরে অবস্থিত, এবং এটা মার্কিনীদের তাবে আছে। লম্বা সময়ের জন্য তারা লিজ নিয়েছে, লিজ রিনিউ করেছে ব্রিটিশদের কাছ থেকে, যেটা একসময় আপনার বলা যেত এক অর্থে যে মরিশাসের অংশ। কিন্তু মরিশাসকে ব্রিটিশাররা আপনার স্বাধীনতা প্রদান করেছিল এই শর্তে যে তারা তাদের যে লোকজন আছে এই দ্বীপপুঞ্জে সেখান তাদেরকে স্থানান্তরিত করে নেবে এবং আপনার এর উপর ক্লেম ছেড়ে দেবে। এবং সেভাবেই কিন্তু মরিশাস তার স্বাধীনতা নেগোশিয়েট করতে সক্ষম হয়েছে।